এটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখবো। এখানে যারা ফার্স্ট বেঞ্চে বসে আছে বা যারা এখান থেকে সাকসেসফুল বা যারা এখান থেকে লিডার হয়েছে বা যারা এখান থেকে পয়সা ইনকাম করছে, এরা পয়সা ইনকাম করতে পারছে একটাই কারণে, এদের কাছে এই সিস্টেমটা ফার্স্ট প্রায়োরিটি, আর এর বাইরে অন্য কিছু নেই। বুঝবে আমি কি বলতে চাইছি? যে কোনো জায়গায় তুমি তখনই সাফল্য পাবে যখন সেই জায়গাটাকে তোমার জীবনের প্রথম প্রায়োরিটি হিসাবে, যেরকম বিরাট কোহলি, আজকে ম্যাম হয়তো এটাকে সেকেন্ড অপশন হিসাবে এসেছিলেন, ম্যাম বা রাজাদার কথা যদি আমি বলি, এনাদের কাছে সেই সময় ফার্স্ট অপশন কি ছিল? সরকারি চাকরি, যেটাতে ওনারা ইনকাম করছিলেন, মানে স্কুল, ম্যামের কাছে স্কুল, স্যারের কাছে রেল, বা আমাদের অমিত স্যারের কাছে ব্যাংক, ওটা ছিল ফার্স্ট অপশন, ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু তারপরে ওনারা বুঝলেন যে আমি যদি সাকসেসফুল হতে চাই তাহলে আমাকে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে ফার্স্ট প্রায়োরিটি বা টপ প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। তুমি এই সিস্টেমে 3 বছর আছো কি 5 বছর আছো ম্যাটার করে না। হ্যাঁ, এই সিস্টেম থেকে সাফল্য পেতে গেলে লিচেবিলিটি লাগে। কি লাগে? লিচেবিলিটি। লিচেবিলিটি মানে কি? ঝোঁকের মতো লেগে থাকা। এই যে একটু আগে লোকনাথ বলছিল এখানে দাঁড়িয়ে যে বাইরের মার্কেটে আমি অনেককে দেখি যাদের মনে হয় এই সিস্টেমের বাইরে তাদের কাছে প্রচুর অপরচুনিটি থাকে, তারপরে সিস্টেম ছেড়ে দেয়, 6 মাস 7 মাস সেসব জায়গা থেকে ঘুরে আসবার পর মুখ থুবড়ে পড়ে আবার সেই তার গ্রামে। এরকম একটা এক্সাম্পল না, আমাদের কাছে এরকম প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর এক্সাম্পল আছে। আমার একটা সুপার স্মার্ট অ্যাচিভার, সে ছেড়ে দিল কেন? বলে ধর ঘোড়ার ডিম স্মার্ট ভ্যালু করে লাভ নিলাম কেন? বলে স্মার্ট ভ্যালুতে থাকলে প্রেম করা যায় না, প্রেম করতে পারে না বলে স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়েছে। বুঝে রাখো, একটা অ্যাসোসিয়েট বলছে স্মার্ট ভ্যালু থাকলে প্রেম করা যায় না, একদম ঠিক কথা, বাস্তব কথা বলেছে। কারণ এখান থেকে সাকসেসফুল হতে গেলে যেটা প্রথম লাগে সেটা হচ্ছে ইমেজ। ইমেজ মানে কি? ইমেজ মানে কি? যে আমাকে নিয়ে যখন কেউ চোখ বন্ধ করবে তার মাথার ভিতরে আমার সম্পর্কে কেমন ছবি ভেসে উঠছে, এটাকে ইমেজ বলা হয়। সাপোজ যখন তুমি চোখ বন্ধ করে মৌহা ম্যাম নামটা ভাবলে তখন তোমার ভিতরে কেমন একটা ইমেজ আসছে? হ্যাঁ, একটা শান্তশিষ্ট, হ্যাঁ পোলাইট একজন মানুষ, সাকসেসফুল, হ্যাঁ চেহারা মনে পড়ছে, ওনার অ্যাক্টিভিটিস মনে পড়ছে, ওনার কথাবার্তা মনে পড়ছে। হ্যালো, ইয়েস অর নো? এই যে এটা যদি তোমার ভিতরে গুড ভাইবস দিচ্ছে, গুড ফিলিংস দিচ্ছে, দ্যাট মিনস ওনার ইমেজ ভালো তোমার কাছে। এবার যদি তোমার ভিতরে নেগেটিভ ভাইবস আসছে, বাট আমি যখন নেতাজি সুভাষচন্দ্র বোস নামটা বলছি কি ইমেজ ভেসে আসছে? স্বামী বিবেকানন্দ নাম উচ্চারণ করছি কি, এইটা দিস ইজ কল্ড ইমেজ। এবার যখন তুমি প্রেম প্রীতি করবে, নোংরা মতো এমনি হবে, তখন তোমার ইমেজ খারাপ হবে। অনেকে এগুলো বোঝে না, তাদের সিনিয়ররা যখন আটকায় ভাবে দাদা শয়তান, দাদা ভিলেন, কিন্তু দাদা বুঝতে পারছে না। মানে দেখো, আমি তোমাকে একটা সিম্পল জিনিস বলে রাখি, এটা পরে আসছি, তার আগে আরেকটা জিনিস বলে রাখি। এই সিস্টেম থেকে না সাকসেসফুল হতে গেলে, যেটা একজন লিডার, সাকসেসফুল লিডার কারা হয়? বা তুমি যে কোনো সাকসেসফুল মানুষের একটুখানি একটু তাদেরকে অবজার্ভ করে দেখো তো, এদের ভিতরে একটা কমন কোয়ালিটি পাবে। কি কোয়ালিটি জানো? ফার্স্ট একটাই কোয়ালিটি পাবে, প্রথম কোয়ালিটি। বলো দেখি কি, কেউ বলতে পারবে? তুমি তোমার জীবনে সাফল্য পাবে না, বিফল হবে, এটাই একটাই কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। কি? সেটা হচ্ছে দূরদৃষ্টিতা, বা এই সিস্টেম বলে, ম্যাম বলেন দেখবে ফার সাইটেড, ফার সাইড, দূরের জিনিসটা দেখা, বা সিস্টেম বলে ভিজুয়ালাইজেশন, ভিশন, ভিজুয়ালাইজেশন, যাই বলো না কেন, এটার মানে হচ্ছে দূরের জিনিসটা তুমি দেখতে পাচ্ছ কিনা। আমি তোমাকে একটুখানি এক্সাম্পল দিয়ে বলছি। যারা যারা জীবনে সাফল্য পেয়েছে, এরা সাফল্য কেন, সৌমিত্রদা ফার্স্ট ক্লাসেই বলে গিয়েছিলেন সচিন তেন্ডুলকারের কথা। হয়তো সেই ব্যক্তিটা দেখতে পেয়েছিলেন যে আজ না হলেও 2 বছর পরে, না হলেও 5 বছর পরে আমি বিশ্বকাপ নিতে চলেছি, আমি হাত তুলতে, মানে বিশ্বকাপ আমার হাতে তুলতে চলেছি। আমি তোমাকে রিয়ালিটি বলছি। একই সিস্টেম পাওয়ার পর একজন সিস্টেম ছেড়ে দেয় আর আরেকজন এই সিস্টেমটাকে আঁকড়ে ধরে এখান থেকে সাকসেসফুল হয়ে যায়। এই দুজনের মধ্যে পার্থক্য কিছু না, ফার সাইটের পার্থক্য, দূরের জিনিসটা দেখতে পারে। যারা সাকসেসফুল হবে তারা কিন্তু 3 বছর পরে, 5 বছর পরে কি হতে পারে বা কি হতে চলেছে এইটা তারা আগে থেকে বুঝে যায় এবং আগে থেকেই এটার আভাস তারা পেয়ে যায়। আমি তোমাকে রিয়ালিটি বলছি। তুমি দেখো, আজকে জিও বলতে 2016-র আগে পর্যন্ত জিও কি জিনিস কেউই জানতো না।
2016 আগে পর্যন্ত জিও কি জিনিস কেউই জানতো না। তখন মার্কেট অলরেডি ক্যাপচার করে ধরে রেখেছে কে? এয়ারটেল, এয়ারসেল, ভোডা, বিএসএনএল তবুও অতটা ছিল না। হ্যাঁ, শহর বা আমাদের ওই অফিসগুলোতেই বিএসএনএল ইউজ হতো, সরকারি অফিসগুলোতে। কিন্তু 80% 90% লোকের কাছে এই সমস্ত সিম কোম্পানিগুলো মার্কেটে ছিল। ইয়েস অর নো? কোন কোন ছিল? এমটিএস আমার কাছে ছিল। এমটিএস আমরা বলতাম মা তুজে সালাম, এমটিএস। ঠিক আছে, আর কি ছিল? এয়ারসেল ছিল, এয়ারটেল ছিল, ভোডাফোন ছিল, হ্যাঁ, টাটা ডোকোমো ছিল, ইউনিনর ছিল। হ্যালো, ভুলেই সব নামগুলো তারা ভুলেই গেছে অনেকে। আইডিয়া ছিল, নোকিয়া তো ফোন, নোকিয়ার কানেকশন ছিল না কিছু। বুঝবে? হ্যালো, এদিকে এদিকে বুঝবে আমি কি বলতে চাইছি। তাহলে এরা কিন্তু আগে থেকে মার্কেট ক্যাপচার করে রেখেছিল। ফট করে চলে এলো 2016-তে জিও। এমন মার্কেট ধরলো, 1 থেকে 1.5 বছরের মধ্যে এদের ফুটুটুম করে দিল। আর কোনো এই যে এয়ারসেল বলো হাওয়া, ইউনিনর হাওয়া, এমটিএস হাওয়া, টাটা ডোকোমো হাওয়া, বড় বড় ব্র্যান্ড হাওয়া করে দিল। তারপরে শত্রু ছিল চিরশত্রু ভোডার আইডিয়া, বলছে আমরা এখন ভাই ভাই জিওকে হারাতে হবে, চলো সব ভোডা এখন হয়ে গেল ভিআই, ভোডা আইডিয়া। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি এখানটা তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি যে আজকে আম্বানি যদি 40 কোটি ইউজার হয় গোটা ভারতবর্ষে, খুব খারাপ, এর থেকেও বেশি ইউজার ওর, 40 কোটি ইউজার ধরে নিচ্ছি। 40 কোটি যদি ইউজার হয়, তাহলে এখন মিনিমাম রিচার্জ কত? 300-250। অন অ্যান অ্যাভারেজ যখন অনেকে 300 টাকা রিচার্জ করছে, আমি 300 ধরে চলছি। 350। তাহলে 300 মানে পার ডে কত? 10 টাকা রিচার্জ। ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। পার ডে 10 টাকা রিচার্জ। তাহলে 40 কোটি লোক যদি 10 টাকা করে পার ডে রিচার্জ করছে, দ্যাট মিনস 400 কোটি টাকা একদিনে। তাহলে একদিনে 400 কোটি মানে এক মাসে 12,000 কোটি টাকা। 12,000 কোটি এক মাসে মানে 12 মাসে 1,44,000 কোটি টাকা। অন অ্যান অ্যাভারেজ 1.5 লক্ষ কোটি টাকা এক বছরে ইনকাম। কোনো ক্যালমা নেই এখানে। আর এখন তো কাস্টমার কেয়ারে আর বেশি লোকও রাখিনি কাস্টমার কেয়ারে। আমাদের সময় যখন এয়ারটেল এসব ছিল, আমরা খামোখাই কাস্টমার কেয়ারে ফোন করে গালাগাল দিতাম, এমনি মনেও কিছু ফোন লাগা, হ্যালো বুঝতে পারছি, এমনি ফোন লাগিয়ে দিতাম, এমনি গালাগাল দিতাম, টাইম পাস করতাম। এখন তো কেউ আর কাস্টমার কেয়ারে ফোনই করে না। লাস্ট তোমরাই বলো না, লাস্ট কবে কাস্টমার কেয়ারে ফোন করেছিল তোমাদের? কেন? তখন না তারা খামোখায় টাকা কেটে নিত। হঠাৎ করে দেখছি অ্যাকাউন্ট থেকে 5 টাকা গায়েব, 10 টাকা গায়েব, প্লে ফোন লাগা। এখন সেই গল্পও নেই। হ্যালো, ইয়েস অর নো? তার মানে কি কাস্টমার কেয়ারে ফোন করতে হচ্ছে না, মানে বেশি কাস্টমার কেয়ারে লোকও রাখতে হচ্ছে না ওদের বেশি। তার মানে ঘরে বসে বসে 12,000 কোটি টাকা, সরি হ্যাঁ 12,000 কোটি টাকা পার মান্থ ঘরে বসে বসে ইনকাম। এই ইনকামটা আজকেও করতে পারছে কেন? তার কারণ 2009-এ আম্বানি ফার সাইড দেখাতে পেরেছিল। জিও আজকে 2016-তে মার্কেটে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এর কাজ শুরু হয়েছিল 2009-এ। আম্বানি বুঝে গিয়েছিল যে কি কি করলে মানুষকে ক্যাপচার করা যাবে। ও দূরের জিনিসটা দেখেছে, মাথায় প্ল্যান এসছে যে কি কি করা যায়। ও তার আগে স্যাটেলাইট সরকারের সাথে চুক্তি ভুক্তি করে 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে দিয়ে নামালো কি না জিও প্রথম 6 মাস পুরো ফ্রিতে। বলছে যত ইচ্ছা তত নেট ইউজ করো, যত ইচ্ছা তত কল করো, কিচ্ছু টাকা দিতে হবে না, ফ্রি ফ্রি ফ্রি। বাকায়দা কন্ডিশন একটা 4G সেট থাকলেই হবে, ব্যাস। লোক পাগলের মতো ইউজ করলো। এই 6 মাস ধরে ও কি করলো? অভ্যাসের দাস বানালো। তারপরে বললো ঠিক আছে চলো, অনেক ফ্রিতে খেয়েছো, এবার একটা ন্যূনতম এটা সাবস্ক্রাইব করো, যে তুমি যে জিওর লয়াল কাস্টমার, এটা একটুখানি আমাদেরকে প্রমাণ দাও যে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। হাত কাটতে হবে তার জন্য, ঠিক আছে? কি করতে হবে না 99 টাকা দিয়ে ব্লেড দিয়ে হাত কাটো, তাহলে বুঝবো তুমি আমার সত্যিকারের ভালোবাসো। তবে এটা 99 টাকা কোনো ব্যাপারই না। কারণ তখন তার আগে আমরা 300 টাকা রিচার্জ করতাম 500 MB ইন্টারনেট পাওয়ার জন্য, তাও 3G।
300 টাকা রিচার্জ করতাম 500 MB 3G ইন্টারনেট পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, অনলাইন করবো বলে ফোনে। তো দেখছি 300 টাকায় 500 MB ব্যাটার ছেলে পার ডে বলছে 1.5 GB 2 GB করে দেবে, আনলিমিটেড দেবে। 100 টাকা রিচার্জ কর মাসে, মানে সাবস্ক্রাইব করে নেবে। তারপরে 100 বললো ঠিক আছে গুরু আরেকটু বাড়াও, 150 হলো, বললো না আরেকটু 200 হলো, বললো না এবার না 28 দিন হবে, 28 দিন, 30 দিন থেকে 28 দিন, তা বললো 300, 350। আমি কি বলতে চাইছি বোঝো, আজকে জিও এত টাকা কামাচ্ছে তার কারণ 2009-এ ও 2026-এর গল্প 2009 করে ফেলেছিল। 2009-এ বসে 2025 কেমন হতে পারে ও লক্ষ্য করে ফেলেছিল। ও দেখতে পেয়ে গিয়েছিল যে 2025-এ কি হতে চলেছে। আজকে ম্যাম এখানে কেন, আমরা এখানে কেন? আমরা 2013-তে দেখতে পেয়েছিলাম 2025 কোথায় যেতে পারে, স্মার্ট ভ্যালু কোথায় যেতে পারে, এডুকেশন সিস্টেম কোথায় যেতে পারে, হেলথ সিস্টেম কোথায় যেতে পারে, এইটা আমরা 2013-তে দেখে ফেলেছিলাম। তাই আজকে এখানে সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে পেরেছি। আর গেটিং মাই পয়েন্ট? প্রথম যেটা করতে হবে, আমাকে এফআর সাইড দেখতে, মানে দূরের জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। একটা লিডার আর ল্যাডারের মধ্যে পার্থক্য এইখানটায়। তুমি এই সিস্টেমে টিকে আছো, টিকে তো তোমাকে থাকতেই হবে, কিন্তু 3 বছর 5 বছর টিকে থাকলেই যে তুমি সাকসেসফুল হবে এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। প্রথমে আমাকে এই সিস্টেমের প্যাটার্নটা বুঝতে হবে। প্যাটার্ন কি? ফার্স্ট হচ্ছে এটা কি আমার কাছে টপ প্রায়োরিটি, এই সিস্টেমের খুব বেসিক রুল। খুব এই যে দেখো না, প্রেম করবার সময় আর ব্রেকআপের সময় কি চেঞ্জ হয়ে যায় একটু লক্ষ্য করে দেখো যারা এই ইয়াং জেনারেশন। প্রেমের সময় আর ব্রেকআপের সময় কি পার্থক্য হয়? প্রেমের সময় যখন শুরুর সময় তুমি হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি। তুমি রাত 12টায় ডাকবে চলে আসবে, 2টোয় ডাকবে চলে আসবে, হ্যালো ইয়ে স্বর্ণ, তোমার জন্য জান লাগিয়ে দেবে, হাত কেটে দেবে, গলা কেটে দেবে, কত কিছু করবে। আর যখন ব্রেকআপের সময় আসবে দেখবে তুমি আর তার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়বে না। তোমার প্রায়োরিটি মানে তোমার কাছে তার মূল্য তখন 3 নম্বরের পজিশনে আছে, কি 4 নম্বর পজিশনে। দেখা করতে বলবে আজকে হবে না, বলবে চলো এটা বলে হবে না, বারবার দেখবেন না বলা স্টার্ট করছে। ঠিক সেম আমরা এই যে ট্রেনিং আসবার কখন আমরা না বলি, এই সিস্টেমকে না কখন বলি। যখন আমি না বলছি তার মানে বুঝে নিতে হবে যে এই সিস্টেমটা আমার কাছে এখনো টপ প্রায়োরিটিতে আসেনি, এটা আমার কাছে এখনো হয়তো থার্ড প্রায়োরিটি বা অনেকের কাছে প্রায়োরিটির মধ্যেই পড়ে না সিস্টেমটা।